আমাদের আজকে আলোচনার বিষয় হলো স্বাভাবিকভাবে দ্বিসংকর জনন বা আমরা বলে থাকি ডাইহাইব্রিড ক্রস। আমি প্রথমেই বলবো, শুরুতেই বলবো যে ডাইহাইব্রিড ক্রস বা দ্বিসংকর জনন সাধারণত খুব একটা জটিল নয়। আমরা যদি এক সংকর জননের সুস্পষ্ট ধারণা লাভ করে থাকি তাহলে দ্বিসংকর জননটা আমাদের বুঝতে বিশেষ অসুবিধা হয় না। বা দ্বিসংকর জননের যে পরীক্ষা যেটা মেন্ডেল করেছিলেন সেটা সাধারণত খুবই সরল করে বোঝা যায়। তবে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা কনসেপ্টটা বোঝার চেষ্টা করব। বলতে পারো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই দ্বিসংকর জননের বা দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত যে সূত্র, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, স্বাধীন বন্টনের সূত্র বা স্বাধীন সঞ্চারণের সূত্র, এটা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, ডাইহাইব্রিড ক্রস, এক মিনিট, ডাইহাইব্রিড ক্রস। দেখো, আমরা এর পূর্বে মনোহাইব্রিড ক্রস আলোচনা করেছি এবং মনোহাইব্রিড ক্রস আলোচনা করতে গিয়ে দেখেছি যে একটি বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে সংকরায়ন, একটি বৈশিষ্ট্যযুক্ত দুটো বিপরীত চরিত্রের ওপর নির্ভর করে। আমি এখানে ছোট্ট করে দেখাই। বলছে মনোহাইব্রিডে কি দেখা গেছে, মনো বলার কারণ কি? মনো বলার কারণ হচ্ছে বৈশিষ্ট্য, একটি মাত্রই বৈশিষ্ট্য আমরা দেখেছি, যেমন কাণ্ডের দৈর্ঘ্য, তো এটা একটি মাত্র বৈশিষ্ট্যকে নির্দেশ করছে। কিন্তু আমরা দেখেছি যে এই একটি মাত্র বৈশিষ্ট্যের দুটো বিপরীত চরিত্র হতে পারে, দুটো বিপরীত চরিত্র বা ট্রেট হতে পারে। এক দীর্ঘ হতে পারে, এক খর্ব হতে পারে। তো মনো বলার কারণ একটি মাত্র বৈশিষ্ট্য, এখানে যেমন উদাহরণ নেওয়া হয়েছে কাণ্ডের দৈর্ঘ্য। তাহলে ডাইহাইব্রিড বলতে কি বোঝায়? না, ডাইহাইব্রিড বলতে আমরা বলতে পারি তাহলে দুটি বৈশিষ্ট্য, দুটি বৈশিষ্ট্য। স্বাভাবিকভাবে আমরা যে উদাহরণটা ব্যবহার করে থাকি এই ডাইহাইব্রিড ক্রস আলোচনা করার জন্য সেটা হলো এক, বীজের আকার, আর দুই, আমরা সাধারণত বীজের রং, এটা আলোচনা করে থাকি। তো দেখো দুটি বৈশিষ্ট্য, এক হচ্ছে বীজের আকার, এক হচ্ছে বীজের রং। তুলনা করলে সুবিধা হবে। বলছে এখানে একটি বৈশিষ্ট্য যার দুটি চরিত্র, এখানে দুটি বৈশিষ্ট্য, একটি হচ্ছে বীজের আকার, অপরটি বীজের রং। সেই জায়গায় আমরা বলতে পারি তাহলে প্রতিটি বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা সাধারণত দুটো করে বিপরীত চরিত্র পাবো। যেমন এখানে পেয়েছি, এর ক্ষেত্রে পাবো গোলাকার, গোলাকার, এবং স্বাভাবিকভাবে অপর যে বিপরীত ট্রেট বা চরিত্র আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে কুঞ্চিত, কুঞ্চিত। অপরদিকে আমরা বীজের রং পেয়ে থাকি হলুদ প্রকৃতির অথবা সবুজ প্রকৃতি। দেখো, যেহেতু মেন্ডেল নির্বাচিত সাতজোড়া বৈশিষ্ট্যগুলি নিয়েই আমরা আলোচনা করে থাকি, ফলে আমরা বলতে পারি যে এখানে এই গোলাকার চরিত্রটি হচ্ছে প্রকট, এটা আমাদের জানা আছে। অপরদিকে কুঞ্চিত এই চরিত্রটি হচ্ছে প্রচ্ছন্ন। একইভাবে যদি দেখি তাহলে এই হলুদ চরিত্রটি হচ্ছে প্রকট এবং সবুজ চরিত্রটি হচ্ছে প্রচ্ছন্ন। এটা যেহেতু মেন্ডেল নির্বাচিত, বলা যেতে পারে যে সাতজোড়া বৈশিষ্ট্যের মধ্যে দুটি বৈশিষ্ট্য বিপরীত চরিত্রযুক্ত বৈশিষ্ট্য,
ফলে এটা আমাদের জানা। তবে আমি একটু বলে রাখতে চাই, যদি এখানে কোনো অসুবিধা থাকে, এই স্টেটমেন্টে যদি কারোর কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে। সেটা হচ্ছে, দেখো, প্রকট বা প্রচ্ছন্ন স্বাভাবিকভাবে কোনো বৈশিষ্ট্য দেখে বলা সম্ভব নয়। হ্যাঁ, আমাদের যদি জানা থাকে যে কোনো একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য, যেমন আমরা জানি যে মটর উদ্ভিদের ক্ষেত্রে দীর্ঘ কাণ্ড এই চরিত্রটি হচ্ছে প্রকট, আর খর্বটি হচ্ছে প্রচ্ছন্ন। আবার অপরদিকে মটর উদ্ভিদের ক্ষেত্রে তার বীজের আকার যদি দেখি তাহলে গোলাকার এই যে চরিত্রটি এটি হচ্ছে প্রকট, কিন্তু কুঞ্চিত হচ্ছে প্রচ্ছন্ন। তো এটা আমরা জানি, যেহেতু আমাদের বলে দেওয়া হয়েছে, আমাদের বইয়ে লেখা রয়েছে। মেন্ডেল এটি নির্বাচন করেছিলেন এবং মেন্ডেল বলে দিয়ে গেছিলেন। কিন্তু স্বাভাবিকভাবে আমাকে যদি প্রাথমিকভাবে কোনো বৈশিষ্ট্যকে দেখে বলতে বলা হয় যে কোনটি প্রকট কোনটি প্রচ্ছন্ন, সেটা সম্ভব নয়। তো এখানে একটা কনসেপ্ট আছে, কিভাবে বলতে পারি আমরা কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন, বা মেন্ডেল কিভাবে এই সাহায্যরা বিপরীত চরিত্রযুক্ত বৈশিষ্ট্যের মধ্যে কোনটি প্রকট কোনটি প্রচ্ছন্ন সেটা কি করে বলে দিয়ে গেছিলেন, এটা একটু অবশ্যই নোট ডাউন করে রাখার দরকার রয়েছে। সেটা হচ্ছে, একমাত্র এটা বলা যায় যদি আমরা প্রথম জনুর ক্রস করে দেখি, প্রথম জনুর মধ্যে যদি ক্রস করে দেখি, তাহলে প্রথম অপত্য জনুতে যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হবে সেটাই হচ্ছে প্রকট, তাই না? তাছাড়া তো বলা সম্ভব নয়, ঠিক আছে? তাছাড়া কখনোই বলা সম্ভব নয়। ভেবে দেখো, আমরা আমাদেরকে স্বাভাবিকভাবে ধরে নাও যে এই দীর্ঘ কাণ্ড এই চরিত্রটি দেওয়া হয়েছে, দীর্ঘ কাণ্ড এই চরিত্রটি, অপরদিকে এই খর্বকাণ্ড চরিত্রটি দেওয়া হয়েছে। আমি ধরে নিলাম এই দীর্ঘকাণ্ড চরিত্রটি নিয়ন্ত্রিত হয় বড় হাতের টি জিন দ্বারা, অপরদিকে খর্বকাণ্ড চরিত্রটি নিয়ন্ত্রিত হয় ছোট হাতের টি জিন দ্বারা। এবার আমাকে যদি প্রথমেই বলা হয়, আমি যদি না জানি আর আমাকে যদি জিজ্ঞেস করে যে সাধারণত এদের মধ্যে কোনটা প্রকট, তো মেন্ডেল যেহেতু বলে দিয়ে গেছিল তাই আমি জানি যে দীর্ঘটা প্রকট। কিন্তু ধরে নাও যদি মেন্ডেল বলে না যেতেন, বা মেন্ডেল নিজেও কি করে বলেছিলেন যে কোনটা প্রকট, মেন্ডেল প্রথম জনিত্রী জনুর মধ্যে ক্রস করালেন, প্রথম অপত্য জনুতে স্বাভাবিকভাবে আমরা দেখব যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হবে, তো মেন্ডেল সেটাই বলেছিলেন যে প্রথম অপত্য জনু, ফার্স্ট জেনারেশন, ফার্স্ট ফিলিয়াল জেনারেশনে যে চরিত্রটি প্রকাশিত হয়ে থাকে সেটাই হচ্ছে সাধারণত প্রকট। তো এখানে আমরা জানি তাই লিখে নিতে পেরেছি যে এখানে গোলাকারটা হচ্ছে প্রকট, কুঞ্চিতটা হচ্ছে প্রচ্ছন্ন, হলুদটা হচ্ছে প্রকট, সবুজটা হচ্ছে প্রচ্ছন্ন। এবং আমাদের যেটা দরকার, আমরা এর আগে দেখেছি যে প্রতিটি চরিত্র সাধারণত অ্যালফাবেট দ্বারা চিহ্নিতকরণ করা হয়ে থাকে। তো এখানেও আমাদের সুবিধার জন্য আমরা চিহ্নিতকরণ করে নেওয়ার চেষ্টা করব। ধরে নেওয়া যাক গোলাকার যেহেতু প্রকট, এবং অভিজ্ঞতা থেকে বলতে পারি যে প্রকট চরিত্র বা প্রকট চরিত্র নিয়ন্ত্রণকারী জিনগুলি সাধারণত বড় অ্যালফাবেট, বড় অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়। তো সেখানে আমরা বলতে পারি যে গোলাকার অর্থাৎ রাউন্ড, ধরে নেওয়া যাক আর 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 জোড়ায় কেন, আশা করছি আর ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই, তাও আরো একবার বলছি, জোড়ায় কেন? কারণ জিন জোড়ায় থাকে। ক্রোমোজোম যেমন কোষের মধ্যে জোড়ায় অবস্থান করে, একইভাবে এই জিনও এই ক্রোমোজোমের উপর অবস্থান করে বলেই জোড়ায় থাকে, ওই জন্য আমরা জোড়ায় লিখি। প্রচ্ছন্ন বলছি, প্রচ্ছন্ন অভিজ্ঞতা থেকে বলা যায় যে যেটা আমরা বড় অক্ষরের চিহ্নিতকরণ করা হয়েছে, প্রকটটাকে স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি যে বড় অক্ষর দিয়ে চিহ্নিতকরণ করা হয়েছে, প্রচ্ছন্নটাকে একই অ্যালফাবেট ব্যবহার করা হয় প্রচ্ছন্নর ক্ষেত্রে, কিন্তু আমরা বলতে পারি যে প্রচ্ছন্নর ক্ষেত্রে সাধারণত এই ছোট অক্ষর ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে বীজের রং হলুদ, হলুদ অর্থাৎ ইয়েলো, তাই বড় হাতের দুটো ওয়াই দ্বারা চিহ্নিত করলাম। অপরদিকে সবুজ, এটি প্রচ্ছন্ন, তাই ছোট হাতের দুটি ওয়াই দ্বারা চিহ্নিত করলাম। ওই যে বললাম একই জিন কিন্তু তার দুটো ভিন্ন রূপ, এবং একটি প্রকট হয়ে থাকে একটি প্রচ্ছন্ন। প্রকটটাকে বড় অক্ষর দিয়ে চিহ্নিত করা হয়, আর প্রচ্ছন্নটাকে ছোট অক্ষর দিয়ে চিহ্নিত করা হয়। তো এই হচ্ছে আমার চিহ্নিতকরণের প্রক্রিয়া। তো চিহ্নিত করে নিই, যদি চিহ্নিতকরণের প্রক্রিয়ার পর আমরা যদি এগিয়ে যাই তাহলে সাধারণত আমরা বলতে পারি সেই একইভাবে P1 এ বিশুদ্ধ
আশা করছি দেখা যাচ্ছে, বিশুদ্ধ গোলাকার গোলাকার ও হলুদ, গোলাকার হলুদ। অপরদিকে আমরা তার বিপরীত চরিত্র, মানে গোলাকার হলুদের বিপরীত চরিত্র নেব। তাহলে গোলাকার হলুদের বিপরীত চরিত্র কি না, কুঞ্চিত কুঞ্চিত সবুজ হচ্ছে সাধারণত তার বিপরীত চরিত্র। ঠিক আছে, কুঞ্চিত সবুজ হচ্ছে তার বিপরীত চরিত্র। চিহ্নিতকরণের প্রক্রিয়া আগে দেখানো হয়েছে। তো গোলাকার সাধারণত তার ক্ষেত্রে বড় হাতের আর এই চিহ্ন ব্যবহার করেছি। তাহলে বড় হাতের আর, বড় হাতের আর। হলুদের ক্ষেত্রে বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই, এবং যেহেতু বিশুদ্ধ তাই একই প্রকার। অপরদিকে ছোট হাতের আর, ছোট হাতের আর, ছোট হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই। আশা করছি অসুবিধা হওয়ার কথা নয়। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবে, পরে দেখে নিচ্ছি। বলছে এখানে গ্যামেট সাধারণত একই প্রকারের। দেখো গ্যামেট এই কনসেপ্টটাও আমাদের একটু জেনে রাখা দরকার। সেটা হচ্ছে গ্যামেট অসংখ্য হতে পারে। যেমন আমরা উদ্ভিদের ক্ষেত্রে যদি দেখি, তাহলে পরাগরেণু থেকে অসংখ্য গ্যামেট উৎপন্ন হয়ে থাকে, তাই না? অসংখ্য পরাগরেণু উৎপন্ন এবং অসংখ্য পরাগরেণু থেকে অসংখ্য গ্যামেট উৎপন্ন হয়ে থাকে। একইভাবে আমরা যদি মানব জনন আলোচনা করি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে বিশেষ করে আমরা জানি যে স্পার্মেটোজেনেসিস প্রক্রিয়ায় শুক্রাণু উৎপন্ন হয়। শুক্রাণু হচ্ছে বিশেষ করে বলা যেতে পারে যে মেল গ্যামেট বা পুং গ্যামেট, আর অপরদিকে ডিম্বাণু হচ্ছে স্ত্রী গ্যামেট। তো এই গ্যামেট অর্থাৎ শুক্রাণু বা ডিম্বাণু অসংখ্য হতে পারে, কিন্তু আমরা এখানে দেখছি প্রকারভেদ। বলছে অসংখ্য হোক, কোটি কোটি হতে পারে, কিন্তু প্রকারভেদ এক্ষেত্রে একই প্রকার। এই ক্ষেত্রে অর্থাৎ ডাইহাইব্রিডের ক্ষেত্রে যেখানে দুটি বৈশিষ্ট্য নির্বাচন করে পরীক্ষা করা হচ্ছে, একই প্রকারের হবে। আমরা দেখব এই ক্ষেত্রে সাধারণত বড় হাতের আর, বড় হাতের ওয়াই, আর এই ক্ষেত্রে বড় হাতের আর, ছোট হাতের ওয়াই হবে। বড় হাতের আর, বড় হাতের ওয়াই, এবং এই ক্ষেত্রে বড় হাতের, ছোট হাতের আর, ছোট হাতের ওয়াই। এবার দেখো সিম্পল কনসেপ্ট। এখানে 2n সংখ্যক 2 ধরে নিলাম। গ্যামেটে সর্বদা অর্ধেক হওয়ার কথা, সরি, এখানে আমরা দেখব 2n সংখ্যক 4 ধরে নিলাম, দেখতে পাচ্ছি 4টি গ্যামেটে সর্বদা অর্ধেক হওয়ার কথা। তাহলে এখানে গ্যামেটে দেখতে পাচ্ছি আর এবং ওয়াই অর্থাৎ অর্ধেক, 4-এর অর্ধেক 2। এক্ষেত্রেও স্বাভাবিকভাবে n সংখ্যক 2, এখানে 2n সংখ্যক 4। এইবার আমরা দেখব যে এই দুটি গ্যামেটের মিলনের ফলে F1 এ যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে বড় হাতের আর, ছোট হাতের আর, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই সমন্বিত একটি জেনোটাইপ, একটি জীব। সাধারণত এখানে প্রকটগুলোই প্রকাশিত হবে, এটা পূর্বের অভিজ্ঞতা থেকেই বলা যায়। অর্থাৎ বড় হাতের আর প্রকাশিত হবে, আর বড় হাতের আর যদি প্রকাশিত হয় তাহলে গোলাকার বৈশিষ্ট্য প্রকাশ পাবে, আর অপরদিকে বড় হাতের ওয়াই যদি প্রকাশিত হয় তাহলে হলুদ বৈশিষ্ট্যই প্রকাশিত হবে। তাহলে F1 এ এটা অভিজ্ঞতা থেকে বলা যেতে পারে যে একমাত্র প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায়, প্রকট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনগুলি প্রকাশ করে। তো সেখানে এই গোলাকার হলুদ, তবে এটা সংকর প্রকৃতির, এটাও আমরা পূর্বের অভিজ্ঞতা থেকে ব্যাখ্যা পেয়ে থাকি, এটা সংকর প্রকৃতির। তো এটা গেল আমার F1। চলে আসবো বিশেষ করে দ্বিতীয় অপত্যজন, যেটা আমাদের সকলের হয়তো কোথাও না কোথাও একটু অসুবিধা হয়ে থাকে যদি ধারণা সুস্পষ্ট না থাকে। ঠিক আছে, 1 মিনিট একটু ধৈর্য ধরবে, ওয়েট করবে।
আচ্ছা, বলছে দ্বিতীয় জোন মানে P2, আমরা সেই একইভাবে পূর্বের অভিজ্ঞতা কাজে লাগাবো, অর্থাৎ P2 বলতে F1 ইন্টু F1, P2 বলতে F1 ইন্টু F1। তাহলে এক্ষেত্রে বড় হাতের আর ছোট হাতের আর বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই ইন্টু বড় হাতের আর ছোট হাতের আর বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই, এটাই হওয়ার কথা, আলাদা কিছু হবে না। বলছি আমাদের সব থেকে বেশি অসুবিধা হয় এই জায়গাতেই বুঝতে। আমরা সরল করে দেখে নিতে পারি যে এখানে 4 প্রকারের গ্যামেট, বড় হাতের আর বড় হাতের ওয়াই, বড় হাতের আর ছোট হাতের ওয়াই, বড় হাতের আর ছোট হাতের আর বড় হাতের ওয়াই, একইভাবে ছোট হাতের আর ছোট হাতের ওয়াই। তো এটা আমরা একবার দেখলে মনে রাখতে পারি, আমাদের অসুবিধা হওয়ার কথা নয়, এটা সরল। কিন্তু কেন এই 4 প্রকার, এর ব্যাখ্যা যদি আলোচনা করা হয় তাহলে এই বিষয়টি আমাদের কাছে আরো সরল হয়ে যায়। কারণ এখানে দেখতে পাচ্ছি যে 4 প্রকার গ্যামেট উৎপন্ন হয়েছে, এর ব্যাখ্যাটা আলোচনা করলেই আমরা এই দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত সূত্র, অর্থাৎ স্বাধীন সঞ্চারণের সূত্র বা স্বাধীন বন্টনের সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টটা ভালো বুঝতে পারি। আমাকে এই জায়গাটায় ব্যাখ্যা দেবে যে স্বাধীন সঞ্চারণের সূত্র কি। ঠিক আছে, তো আমরা প্রথমে ক্রসটা করে নিই, তারপরে আমরা স্বাধীন সঞ্চারণের সূত্র আলোচনা করে নেব। বলছি এখানে যেমন 4 প্রকারের গ্যামেট পেয়েছি, এইখানে একইভাবে 4 প্রকারের গ্যামেট আমরা পাবো, অর্থাৎ যেহেতু দুটোই একই F1 ইন্টু F1 করা হয়েছে, তাহলে এক্ষেত্রে যেমন 4 প্রকারের পেয়েছি এক্ষেত্রেও একইভাবে 4 প্রকারের গ্যামেট আমরা পাবো। বলছে আমি একটু পাশে একটা চেকার বোর্ডের সাহায্যে এর ফলাফলটা বিশ্লেষণ করার চেষ্টা করব। বলছে F2 তে আমরা কি পেয়ে থাকি, আমাদের সাধারণত যে প্রশ্ন করা হয় সেটা হচ্ছে যে F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপ রেশিও এবং জেনোটাইপ রেশিও ব্যাখ্যা দাও, বা ফেনোটাইপ রেশিও বা জেনোটাইপ রেশিও কি, এটা আমাদের জিজ্ঞেস করা হয়। তো বলছে যে একটা চেকার বোর্ড আঁকবো। আমরা মনোহাইব্রিড ক্রস আলোচনা করার সময় সাধারণত এই চেকার বোর্ড কি করতে সাহায্য করে সেটা বুঝেছি। সাধারণত এটা ওই র্যান্ডম মেটিং বা অবাধ মিলন বা অবাধ জননটাকে বোঝায়। তো এক্ষেত্রে বুঝতেই পারছো যে একবার যদি এখান থেকে প্রাপ্ত গ্যামেটের সঙ্গে এখান থেকে প্রাপ্ত গ্যামেট এইভাবে যদি দেখাতে চায় তাহলে জিনিসটা একটু মেসি হয়ে যাবে, একটু হচপচ হয়ে যাবে, তাই না? সম্ভব নয়। তাহলে বুঝতে পারা যাচ্ছে যে ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে চেকার বোর্ড অনেক সুবিধাজনক, যেখানে আমি অবাধ মিলনটা অর্থাৎ একটি গ্যামেটের সঙ্গে অপর গ্যামেটের মিলনটা খুব সহজেই দেখাতে পারবো। দেখে নাও, বলছে ওপরে যে আমরা সাধারণত বক্সটা পেয়ে থাকি সেই বক্সে আমরা গ্যামেটটা লিখি। এখানে দেখতে পাচ্ছি যে এই F1 এই জীব থেকে 4 প্রকারের গ্যামেট। তো আমরা প্রথমে পুরো বক্সটাকে 4টে ভাগে ভাগ করব। তাহলে এই গ্যামেটগুলি যেমন ভাবে দেখতে পাচ্ছি আমরা ঠিক একইভাবে এখানে লিখব। বলছে দুটো জিনিস হতে পারে, এক হচ্ছে তুমি এইখান থেকে কি কি প্রকারের গ্যামেট পাচ্ছ সেটা বার করো, করে নিচের দিকে এইভাবে লেখো, অথবা তুমি দেখতে পাচ্ছ যে এখানে যা লেখা হয়েছে সেটাই যদি লিখে দেওয়া যায় কোনো অসুবিধা নেই, কারণ এখান থেকেও আমরা একই প্রকারের গ্যামেট পাবো। ফলে এখানে যেমন ভাবে লিখেছি ঠিক একইভাবে যদি আমরা এখানেও লিখে থাকি সাধারণত আমরা দেখব যে কোনো অসুবিধা নেই।
একইভাবে যেমন এখানে দেখা হয়েছে। তো এখানেও স্বাভাবিকভাবে একটিকে স্ত্রী, অপরটিকে আমরা পুরুষ গ্যামেট। এটা স্বাভাবিক, কারণ একটিকে পুরুষ গ্যামেট বলে আমরা চিহ্নিত করে থাকি, অপরটিকে স্ত্রী গ্যামেট বলে চিহ্নিত করে থাকি। একটি এদের মধ্যে হচ্ছে পুরুষ, অপরটি হচ্ছে স্ত্রী, আর অপরটি হচ্ছে পুরুষ। তো এবার বলছে এটা আমাদের কাছে বিশেষ অসুবিধা হওয়ার কথা নয়, আমরা এটা করতে পারবো, সকলেই করে নিতে পারো যারা নোট ডাউন করছো বা দেখে নিতে পারো। বলছে বড় হাতের আর, বড় হাতের আর, বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই, এটার সঙ্গে এটা বড় হাতের আর, বড় হাতের আর, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, বড় হাতের আর, ছোট হাতের আর, বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই, বড় হাতের আর, ছোট হাতের আর, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই। বাকিটা আমি করে নিচ্ছি, তোমরা যারা করছো করে নিতে পারো। আচ্ছা, বলছে দেখো অনেক ক্ষেত্রে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে এইটা দেখে নিচে বৈশিষ্ট্যটা লেখার চেষ্টা করি। বলতে পারো এটা একটা টিডিয়াস প্রসেস, প্রতিটা নিচে আলাদা আলাদা করে পর্যবেক্ষণ করে যদি বৈশিষ্ট্য লিখতে হয় অনেকে আমরা ক্লান্ত হয়ে পড়ি, ঠিক আছে। তো এটা অন্যভাবে আমরা এই চেকার বোর্ডের বিশ্লেষণ করতে পারি, সেটাও আমরা দেখব। বলছে একটু দেখে নিই, যে একটা দেখে নিই, বলছে এটা কি হতে পারে। এখানে বড় হাতের দুটো আর আছে এবং বড় হাতের আর নির্দেশ করছে যে এটা প্রকট। তাহলে স্বাভাবিকভাবে প্রকটটাই যেহেতু প্রকাশিত হয় এবং প্রচ্ছন্ন প্রকটের উপস্থিতিতে কখনো প্রকাশিত হয় না, ফলে আমরা বলতে পারি যে এটা হবে গোলাকার। আমি এখানে লিখছি রাউন্ড, এবং দেখা যাচ্ছে বড় হাতের ওয়াই, দুটোই বড় হাতের ওয়াই। তাহলে এটা বলতে পারি যে গোলাকার হলুদ। পরেরটা একটু দেখি, বলছে দুটো বড় হাতের আর, তাহলে স্বাভাবিকভাবে এর ক্ষেত্রে ফেনোটাইপটা হওয়ার কথা গোলাকার, এবং একটি বড় হাতের ওয়াই তার সঙ্গে একটি ছোট হাতের ওয়াই। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বড় হাতের আর এর জন্য গোলাকার এবং বড় হাতের ওয়াই এর জন্য একইভাবে এটি হচ্ছে হলুদ বলা যেতে পারে, ঠিক আছে। একইভাবে আমরা প্রতিটা করতে পারি। তো আগেই বললাম যে এটা একটা টিডিয়াস প্রসেস হয়ে দাঁড়ায়। তো একটু সরল করে এই চেকার বোর্ডের বিশ্লেষণটা করার চেষ্টা আমরা করে থাকি, দেখে নাও। বলছে আরো একটা ছক আমরা করব। বলছে এখানে সাধারণত, এক মিনিট একটু ধৈর্য ধরো। হ্যাঁ, বলছে এখানে সাধারণত আমরা লিখে থাকি জেনোটাইপ। সরি, প্রথম বক্সটা এখানে লেখা হয় ফেনোটাইপ। আমি একটু বড় করি তাহলে সুবিধা হবে। ফেনোটাইপ, এইখানে আমি সংক্ষেপে লিখছি জেনোটাইপ। জেনোটাইপ, এইখানে জেনোটাইপ রেশিও অনুপাত, আর এই লাস্টের বক্সে আমরা ফেনোটাইপ রেশিওটা লিখি, আমাদের সুবিধা হয়। বলছে ফেনোটাইপ, তো এই বক্স থেকে কি কি ধরনের ফেনোটাইপ পাবো? দেখো ফেনোটাইপটা এমনি বলা যায়
যে এখান থেকে যদি দেখি আমরা তাহলে 4 প্রকারের ফেনোটাইপ পাবো। তবে আমি শিখিয়ে দিচ্ছি যে কেন 4 প্রকারের ফেনোটাইপ পাবো সেটা কি করে বলতে পারছি, সেটা সেই পদ্ধতিটা শিখে নেওয়ার চেষ্টা করব। বলছে এই জায়গায় একটু দেখে নাও, গোলাকার, হলুদ, এটা একটা বিশুদ্ধ জীব। কুঞ্চিত সবুজ, এটা আর একটা বিশুদ্ধ জীব। তাহলে প্রথমে আমরা গোলাকার হলুদ এবং কুঞ্চিত সবুজ, গোলাকার হলুদ এবং নিচে যেমন রয়েছে, মানে এগুলো জনিত্রী, এগুলো হচ্ছে জনিত্রী। তো প্রথমে উপরে প্রকটটা লিখব, নিচে কুঞ্চিত সবুজটা লিখব। এবার বলছে এখানে 2 প্রকার দেখতে পাচ্ছি, 2 প্রকার। আমি প্রথমে বলেছি 4 প্রকার হবে, বলছে 4 প্রকার কি কি? বলছে 4 প্রকার, বাকি আর যে 2টো প্রকার সেগুলো হচ্ছে রিকম্বিনেন্ট। রিকম্বিনেন্ট মানে গোলাকার সবুজ, তাহলে এখানে লিখি। আর এক প্রকার হচ্ছে গোলাকার সবুজ, আর এক প্রকার হচ্ছে কুঞ্চিত হলুদ, কুঞ্চিত হলুদ। তাহলে এটা হচ্ছে পদ্ধতি। তো আশা করছি এই পদ্ধতি বুঝে গেলে তুমি এমনি বলতে পারবে যে ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে আমরা এরকম 4 প্রকার ফেনোটাইপ পাই F2 তে। F2 তে আমরা এরকম 4 প্রকার ফেনোটাইপ, মানে পুরো চেকার বোর্ডটা যদি ঘেটে দেখা যায় তাহলে এই 4 প্রকার পেয়ে থাকবে। তো যেটা খুব সহজে এইভাবে করে নেওয়া যায়। তো এখানে লিখে নেব পরেরটা, কুঞ্চিত হলুদ। বলছে প্রথমে চলে আসি একদম নিচে, অর্থাৎ কুঞ্চিত সবুজ। দেখো একটু মনে করার চেষ্টা করব। আমরা ক্লাস 10-এ এর আগে যেহেতু এটা আলোচনা করেছি, ফলে অনেকেরই আমাদের মনে আছে, অনেকের ক্ষেত্রেই আমাদের মনে রয়েছে যে এর ফেনোটাইপ রেশিও হচ্ছে 9:3:3:1। তো আমি যদি এই চেকার বোর্ডটার বিশ্লেষণ করি তাহলে এই চেকার বোর্ডে দেখবো যে গোলাকার হলুদ কটা রয়েছে? 9টা। গোলাকার সবুজ কটি রয়েছে? 3টে। কুঞ্চিত হলুদ কটি রয়েছে? 3টে। কুঞ্চিত সবুজ কটি রয়েছে? 1টি। এটা করে দেখলে, মানে নিচে নিচে যদি লিখে লিখে যায় তাহলে এরপর যদি সংখ্যামান আমরা বার করার চেষ্টা করি তাহলে আমরা এই রেশিওটা পাই। তো আমাদের সাধারণত এই ফেনোটাইপ রেশিওটা মনে থাকে, মুখস্থ থাকে, ফলে আমি প্রথমে লিখে নিলাম। কিন্তু কেন 9:3:3:1 সেটা বোঝাও দরকার, সেটা আশা করছি বুঝতে পেরেছি। বলছে কুঞ্চিত সবুজ, তাহলে বোঝাই যাচ্ছে যে পুরো চেকার বোর্ডে 1টি আছে। একটু দেখে নেব, কুঞ্চিত সবুজ পুরো চেকার বোর্ডে বোঝাই যাচ্ছে যে 1টি রয়েছে। এই বক্সটা আমরা একটু দেখব, এই বক্সটা। বলছে দেখো পুরো চেকার বোর্ড খুঁজে দেখো, তুমি কুঞ্চিত সবুজ এই 1টিই পাবে। বাকি সব যদি দেখো তাহলে অন্যান্য ফেনোটাইপ, এটাই একমাত্র কুঞ্চিত সবুজ, ওই জন্য একটা। তো কুঞ্চিত সবুজের ক্ষেত্রে আমরা জিনোটাইপটা কি পাচ্ছি? কুঞ্চিত সবুজের ক্ষেত্রে জিনোটাইপ পাওয়া যাচ্ছে আর আর ছোট হাতের ওয়াই ছোট হাতের ওয়াই। আর এটা হওয়াটা স্বাভাবিক, কারণ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য একমাত্র হোমোজাইগাস রূপেই প্রকাশিত হবে। হয়েছে? বলছে জিনোটাইপ রেশিও 1 ছাড়া কিছু হওয়ার কথা নয়। ঠিক আছে, চলে আসছি কুঞ্চিত হলুদ। ঠিক দেখো এই 3টে বক্স, এইটি এইটি এবং এইটি। তাহলে এইটার ঠিক ওপরে এই 3টে বক্সকে চিহ্নিত করে নাও। এবং তুমি যদি দেখো
তাহলে ছোট হাতের আর প্রতিটির ক্ষেত্রে আছে, আর ছোট হাতের আর নির্দেশ করছে এটি কুঞ্চিত। অপরদিকে যদি দেখো বড় হাতের ওয়াই রয়েছে, যার জন্য আমরা বলতে পারি যে এই তিনটি হচ্ছে কুঞ্চিত হলুদ ফেনোটাইপ প্রকৃতির। এখন ফেনোটাইপ রেশিও তিনটে আছে, 1 2 3, সেটা আগেই আমরা দেখেছি। দেখো জিনোটাইপ রেশিওটা খুব সহজে বার করতে পারি, তবে একটু বুঝে নেবো যে আমরা কি করে বার করে থাকি। বলছে এখানে জিনের টাইপ ক প্রকার দেখতে পাচ্ছি, যদি ভালো করে দেখো তাহলে এইটা আর এইটা, এই বক্সটা আর এই বক্সটা এক, এটা একটু আলাদা। কিভাবে আলাদা না, এক্ষেত্রে দুটো বড় হাতের ওয়াই আছে, এক্ষেত্রে এই দুটোর ক্ষেত্রে একটি বড় হাতের ওয়াই একটি ছোট হাতের ওয়াই। তাহলে আমরা ঠিক এইভাবে লিখব, এক হলো ছোট হাতের আর ছোট হাতের আর, তার সঙ্গে বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই এক প্রকার পাচ্ছি, আর ছোট হাতের আর ছোট হাতের ওয়াই আর তার সঙ্গে সাধারণত দুটো বড় হাতের ওয়াই এক প্রকার পাচ্ছি। এই তিনটের মধ্যে এই দু প্রকার পাওয়া যাচ্ছে, তিনটে দুটো প্রকার রয়েছে, যেটা আমরা দেখবো যে ফেনোটাইপ রেশিও কুঞ্চিত হলুদটা হচ্ছে তিনটে। তো তিনটাকে আমরা খুব সহজেই ভাগ করে দিতে পারি 2:1। এটা এইভাবেও ভাগ করা যায়, আবার এখান থেকে বিশ্লেষণ করেও ভাগ করে নিতে পারি। এটা কটা আছে, দুটো আছে, এটা কটা আছে, একটা আছে। আশা করছি বোঝা গেছে। এইবার পরেরটা বলছে গোলাকার সবুজ। বলছে ঠিক এর ওপরে যে বক্স, অর্থাৎ এই বক্সটা একটা বাদ দেব, বাদ দিয়ে পরবর্তী বক্সটা, তারপরে নিচের দিকে একটা বাদ দেব, দিয়ে তার পরবর্তী বক্সটা, অর্থাৎ এই রকম ভাবে। কিন্তু মাথায় রাখতে হবে যে আমার এই বক্সগুলো বাদ যাচ্ছে, এই দুটো বক্স বাদ চিহ্নিত করা হয়েছে, এই বক্সটি, এই বক্সটি এবং এই বক্সটি। এবং তুমি দেখো এই তিনটে বক্সের মধ্যে রয়েছে গোলাকার সবুজ। কিন্তু ঠিক একইভাবে এই দুটো হচ্ছে একই প্রকার, ডায়াগোনালি যেটা দেখতে পাচ্ছ, এই দুটো ডায়াগোনালি যেটা রয়েছে সেটা একই প্রকার, তাহলে এটা দুটো রয়েছে, আর এইটা একটা রয়েছে। তাহলে এখানেও আমরা লিখে নিতে পারি যে বিশেষ করে বড় হাতের আর ছোট হাতের আর, সাধারণত যেটা দুটো রয়েছে সেটা আমরা উপরে লিখি, কারণ এই তিনটা কিভাবে ভাগ হয়, 2 আর 1, বুঝতেই পারছো আশা করছি, আর ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। বড় হাতের আর ছোট হাতের আর এই তিনটাকেই ভাগ করে দিচ্ছি, বড় হাতের আর ছোট হাতের আর, তার সঙ্গে দুটো ছোট হাতের ওয়াই, অথবা বড় হাতের আর তার সঙ্গে দুটো ছোট হাতের ওয়াই। তাহলে এটা রয়েছে একটা, এটা রয়েছে দুটো। ঠিক একইভাবে কুঞ্চিত হলুদের ক্ষেত্রে এটা দুটো, এটা একটা, চেকার বোর্ডে দেখে নিতে পারো। আর আরো সরল করে নেওয়া যায় জিনোটাইপ রেশিওটাকে, সেটা হচ্ছে এটা যেহেতু তিনটে, এটা যেহেতু তিনটে, 3কে ভেঙে দিচ্ছি 2:1, এখানেও 3কে ভাঙছি 2:1। বোঝা গেছে আশা করছি। আচ্ছা, এবার চলে আসছি গোলাকার হলুদ। মানে তার মানে বোঝা যাচ্ছে যে বক্সে বাকি যেগুলো রয়েছে, অর্থাৎ যেগুলো বাদ গেছে সেগুলো বাদ দিয়ে বাকি যে বক্সগুলো রয়েছে সেই বক্সগুলো হচ্ছে গোলাকার হলুদ। এবং তুমি গুনে নিতে পারো 9টি বক্স বাকি আছে, 9টি বক্স বাকি আছে। এখন এই প্রশ্ন হচ্ছে এই 9টি বক্সে আমরা কি কি ধরনের জিনোটাইপ পাই। দেখো এটা একটু বুঝে নিলে আমরা পরে এই অভিজ্ঞতা ব্যবহার করে খুব সহজেই এর বিশ্লেষণ করতে পারি। বলছে এখানে 4 প্রকারের জিনোটাইপ পাবো, 4 প্রকারের। আমি শিখিয়ে দিচ্ছি। প্রথম পদ্ধতি হচ্ছে যে এখান থেকে খুঁজে খুঁজে বার করি, কিন্তু ওই যে বললাম
যে একটু টিডিয়াস, একটু পরিশ্রমের কাজ, তো সেটা যদি একটু আমাদের মানে আমরা যদি মনে করি যে আমরা পরিশ্রম করব না, তাহলে একটু শিখে নেওয়ার চেষ্টা করবো, বুঝে নেওয়ার চেষ্টা করবো যে এখানে এই বাকি যে 9টি বক্স পড়ে রয়েছে সেই 9টি বক্সের মধ্যে সাধারণত কি কি ধরনের জেনোটাইপ পেয়ে থাকি। বুঝে প্রথমেই লিখবো বড় হাতের এ, সরি বড় হাতের আর, বড় হাতের আর, বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই, এটা একটা হবে, এটা দেখতে পাচ্ছি। বলছে এটা স্বাভাবিকভাবে নির্দেশ করছে গোলাকার হলুদকে। বলছে এরপর সোজা সাপটা, এটা একটু বুঝে নেব যে বড় হাতের আর, দ্বিতীয়টা ছোট হাতের লিখবো, ছোট হাতের আর, তারপরে বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই, এইটা একটা পাবো। তার মানে কি আমার পদ্ধতি হচ্ছে আমি প্রথমে সবকটা বড় হাতের লিখবো, তারপরে দ্বিতীয়টা ছোট হাতের লিখবো, বাকি সবকটা বড় হাতের লিখবো। তারপরের পদ্ধতি হচ্ছে যে সবকটা বড় হাতের লিখবো, চতুর্থ নম্বরটি ছোট হাতের লিখবো, চতুর্থ নম্বরটি ছোট হাতের লিখবো। তাহলে প্রথমে সবকটা বড় হাতের, তারপরে দ্বিতীয়টি ছোট হাতের, তারপরে তৃতীয় ক্ষেত্রে চতুর্থটি ছোট হাতের, বাকি সব বড় হাতের। আর সবশেষে গিয়ে দ্বিতীয় ও চতুর্থ, দ্বিতীয় ও চতুর্থ, ঠিক আছে। আমি এই পাশে একটু লিখে দিচ্ছি কি কি পেলাম, কারণ এখানে একটু মেসি হয়ে গেছে ব্যাপারটা, দেখে নাও। বলছে প্রথমে সব বড় হাতের লিখবো, তারপরে দ্বিতীয়টা ছোট হাতের লিখবো, তারপরে সব বড় হাতের লিখবো, শুধু চতুর্থটা ছোট হাতের লিখবো, আর তারপরে দ্বিতীয় আর চতুর্থটা ছোট হাতের লিখবো। পেয়ে গেলাম। বুঝে এবার খুব সহজেই এই 9কে আমরা ভাগ করে থাকি 1:2:2:4, 1:2:2:4, দেখো 9 হচ্ছে। এইভাবে সহজে ভাগ করে দিলে সময় বেঁচে যায়, পরিশ্রমও কম হয়। অথবা তুমি এই 9টা বক্স যেটা পড়ে রয়েছে সেখান থেকে খুঁজে খুঁজে দেখো যে বড় হাতের আর, বড় হাতের আর, বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই কটি রয়েছে, দেখবে যে একটি আছে, ওই জন্য 1। বড় হাতের আর, ছোট হাতের আর, বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই কটি রয়েছে, তুমি যদি খুঁজে দেখো তাহলে দুটোই পাবে। একইভাবে এটাও দুটো পাবে, আর সবশেষে গিয়ে এইটি 4টে পাবে এই 9টির মধ্যে। আমরা অত সময় ব্যয় করি না, আমরা সরাসরি 9কে 1:2:2:4 তে ভাগ করে দিই। তাহলে জিনোটাইপ রেশিওটা যদি বুঝে থাকো তাহলে মুখস্থ করার প্রয়োজন পড়ে না, এটা এমনি মনে রাখা যায়। কিভাবে? 1:2 মানে 9কে ভাগ করছি, 2:2:4, তারপর ফেনোটাইপ রেশিও 3কে ভাগ করছি, 3কে 1:2, ঠিক আছে, বা 2, সরি আমার একটু ভুল হয়ে গেছে জায়গাটায়, এখানে আমি 2:1 করেছি, অসুবিধা নেই, 2:1, তো তুমি 1:2 করে নিতে পারো, বইয়ে সাধারণত 1:2 করা আছে, তো যদি তুমি বুঝে থাকো তোমার অসুবিধা হবে না। তাহলে 1:2 আমি এখানে লেখার সময় 1:2 করে লিখছি, কিন্তু এটা এখানে করা হয়েছে 2:1 করে, ঠিক আছে। তো আশা করছি সেটা অসুবিধা হওয়ার কথা নয়। এরপরে সবশেষে গিয়ে 1, 9কে 1:2:2:4, 3কে 1:2 বা 2:1, 3কে 1:2 বা 2:1, আর এর ক্ষেত্রে 1। এই হচ্ছে আমার দ্বিসংকর জনন, ঠিক আছে। এবার বলছে স্বাধীন সঞ্চারণ, একটু সময় নেব দিয়ে আমরা স্বাধীন সঞ্চারণটা বুঝবো। স্বাধীন সঞ্চারণ কি? আমরা মনোহাইব্রিড ক্রসে পৃথকীভবনের সূত্র আলোচনা করতে গিয়ে দেখেছি যে মিওসিসের কনসেপ্টটা খুব বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আমরা এখানে স্বাধীন সঞ্চারণ অর্থাৎ দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত সূত্র আমরা বলে থাকি স্বাধীন সঞ্চারণের সূত্র, স্বাধীন বন্টনের সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এই ক্ষেত্রেও দেখবো যে মিওসিসের কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। দেখেন, তো এখানে দেখা যাচ্ছে যে আবার এখানেও যেমন একটা সম্ভাবনা দেখেছি যে বেমের বিষুব অঞ্চলে এরা এইভাবে সাজিয়েছে, আর আর ওয়াই, আর ছোট হাতের আর, ছোট হাতের ওয়াই। এখানেও আরেক ধরনের অ্যালাইনমেন্ট দেখতে পাই, অর্থাৎ আর একটা সম্ভাবনা রয়েছে। সেটা কি দেখে নাও, বড় হাতের আর, বড় হাতের আর, ছোট হাতের আর, ছোট হাতের আর। এইবার বলছে যে এর আগে দেখেছি বড় হাতের আর এর সঙ্গে বড় হাতের ওয়াই নিজেদেরকে একই রেখায় সাজিয়েছে, ফলে যখন এরা পৃথকীকৃত হয়েছিল তাহলে বড় হাতের আর বড় হাতের ওয়াই পেয়েছিলাম, ছোট হাতের আর ছোট হাতের পেয়েছিলাম। এখন এরকম তো হতেই পারে,
ছোট হাতের ওয়াই ছোট হাতের ওয়াই, আর এক্ষেত্রে বড় হাতের ওয়াই বড় হাতের ওয়াই হতেই পারে, হতেই পারে। আর যদি এটা সম্ভব, তাহলে সকল সম্ভাব্য সমন্বয়ে সঞ্চারণও সম্ভব গ্যামেটের মাধ্যমে। কিভাবে? এইখানে দেখি, কি দেখব? ওই যে এ এর থেকে পৃথকীকৃত হবে, এরা সমসংস্থ, তাহলে এ যখন এর থেকে পৃথকীকৃত হবে, তাহলে একটাতে আমরা পাবো বড় হাতের আর একটাতে ছোট হাতের আর আলাদা হয়ে গেল। এবার এ যদি এর সমসংস্থ হয়, তাহলে এরাও পরস্পরের থেকে আবার পৃথকীকৃত হবে, কিন্তু এবার দেখা যাচ্ছে সঞ্চারণটা কিভাবে? বড় হাতের আর এর সঙ্গে ছোট হাতের ওয়াই, ছোট হাতের আর এর সঙ্গে বড় হাতের ওয়াই। তাহলে বড় হাতের আর এর সঙ্গে ছোট হাতের ওয়াই সঞ্চারিত হতে পারে গ্যামেট গঠনের মাধ্যমে, গ্যামেটের মাধ্যমে, আর ছোট হাতের আর এর সঙ্গে বড় হাতের ওয়াই সঞ্চালিত হতে পারে গ্যামেট গঠনের মাধ্যমে। সেই একই জিনিস। আমি আর এইটা একে দেখানোর প্রয়োজন মনে করলাম না, আমি সরাসরি এইটা লিখলাম যেটা এখানে লেখা হয়েছে। আশা করছি বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। এটাই হচ্ছে স্বাধীন সঞ্চারণ। সেই ভেবে দেখো, মিওসিসের যদি নীতি আমাদের জানা থাকে বা তার সুস্পষ্ট ধারণা থাকে, তাহলে স্বাধীন সঞ্চারণের ক্ষেত্রেও সাধারণত আমরা কোনো অসুবিধা ফেস করি না। তো এটা স্বাভাবিক। এরকম হলে এই দুটো প্রকার হতে পারে, এই রকম ভাবে যদি অ্যালাইনমেন্ট হয় তাহলে এই দুটো প্রকার হতে পারে। ওই জন্য বলছি 4 প্রকার সম্ভাব্য সমন্বয় দেখা যেতে পারে। আর এই 4 প্রকারের সকল সম্ভাব্য সমন্বয়ে সঞ্চারণ দেখা যায়। এটাই হচ্ছে স্বাধীন সঞ্চারণ, ওইটুকু। তো আমাদের আশা করছি এখানে দ্বিসংকর জন্য আর সেরকম আলোচনা করার কিছু নেই। তো তোমরা ক্লাস 10-এর বই থেকেও এই একসংকর দ্বিসংকর আলোচনা করতে পারো, দেখতে পারো। তোমরা ক্লাস 12-এর বই থাকলেও সেখান থেকেও দেখতে পারো।